তা আমরা ৭১-কে ভুলিনি তো। ৭১-কে আমরা ভুলেছি না, আপনারা ভুলে গেছেন। দেখেন, যারা এসব কথা বলেন তারাও যখন দেশ শাসন করেছেন, আমাদের কাছে অন্তত ১৩ থেকে ১৪ জন নেতার নাম দিতে পারবো। আপনারা তদানীন্তন মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন, স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, সেই সমস্ত লোকদেরকে এই দেশের প্রেসিডেন্ট বানানো হয়েছে, প্রধানমন্ত্রী বানানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, এমপি বানানো হয়েছে। যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে, এর প্রমাণ আছে। মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি দিয়ে ১২-১৩ জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন, তা আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে, আমার অরিজিন কি। জামাত ইসলামকে সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না। ৯১ সালে জামাত ইসলামী স্বাধীনভাবে ইলেকশন করেছে, কোনো দলের সাথে কোনো জোট করেনি। ১৮টা আসনে আমরা বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার পরে আমরা দেখলাম ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদী এবং ইসলামী শক্তির প্রতিনিধি হিসেবে আমরা বিএনপিকে, বেগম জিয়া অনুরোধ করলেন, আমাদের আমিরের কাছে তারা দরবার করলেন, আমরা সরকার গঠনে আমরা নিঃস্বার্থ সমর্থন দিলাম। না কোনো মন্ত্রী চাইলাম, না কোনো এমপি চাইলাম, না কোনো পদকর্মী চাইলাম, এক কাপ চাও আমরা খাইনি। দেশের স্বার্থে আমরা সেদিন রাষ্ট্র গঠনে সাহায্য করেছি। তার বিনিময়ে কি দিলেন? পরের বছরই আপনি গোলাম আজমকে গ্রেফতার করলেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে শহীদ করতে লাগলেন। এই তো তার বিনিময়। আমরা তো তা কোনোদিন বলিনি। তারপরেও তো ২০০০ সালে এসে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দুঃখ, সব হত্যাকাণ্ড ভুলে তখনও আমরা আবার রাজনৈতিক জোট গঠন করেছি। অধ্যাপক গোলাম আজম, বেগম খালেদা জিয়া, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হোসেন মোহাম্মদ এরশাদ, ঐতিহাসিক রাজনৈতিক প্রয়োজনে ৪টি মহান ব্যক্তিত্ব, যার ৩ জন দুনিয়া থেকে গেছেন, একজন বেঁচে আছে। সেই ইতিহাস সাক্ষী আজকে যারা এই বক্তব্য দেন, সেই ইতিহাসের দিকে তাকিয়ে দেন, কেন সেদিন জোট করেছিলেন? বক্তৃতার পরে যে মীমাংসিত সব বিষয়গুলো নতুন করে টানতে চান, বক্তৃতার সময় কথাগুলো মনে থাকে না? রফিকুল ইসলাম খান ভাই বলেছেন ৭১-এর স্বাধীনতার ইস্যুটা কিন্তু, যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি আপনারা বলেন, সেই শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় কিন্তু ৭১-এর বিষয়টা তিনি মীমাংসা করে গেছেন। ইট ওয়াজ ডিসাইডেড ম্যাটার, এটা একটা মীমাংসিত বিষয়। সিমলা চুক্তি, ত্রিদেশীয় চুক্তি, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আব্দুল আজিজ, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর কামাল হোসেন। ৩ জন পররাষ্ট্রমন্ত্রী চুক্তিতে আবদ্ধ হয়ে ফরগিভ অ্যান্ড ফরগেট, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা স্বাধীন হয়েছি, দেশে ভালো মিলেমিশে থাকবো, আমাদের আর কোনো পক্ষ বিপক্ষ থাকবে না। কোলাবোরেটর অ্যাক্টকে বাতিল করে দিলেন, জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধ অপরাধী সেনা অফিসারকে মুক্তি দিয়ে দিলেন। 73 ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের আইন করলেন, যারা সেনাবাহিনী যোদ্ধা করেছে, যুদ্ধর সাথে যারা জড়িত তারাই ছিল সেদিনকার যুদ্ধ অপরাধী। কিন্তু যারা যুদ্ধ করেনি, যারা কোনো বাহিনীর সদস্য ছিল না, বেসামরিক রাজনৈতিক নেতা মৌলানা নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেমকে যুদ্ধ অপরাধী বানালেন, যারা সেদিন কোনো বাহিনীর সদস্য ছিল না, যারা কোনোদিন যুদ্ধ করেনি, শুধুমাত্র পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যুদ্ধাপরাধীদের তালিকা সংশোধন করে, আইন সংশোধন করে, ল অফ এভিডেন্স সংশোধন করে তাদেরকে তালিকা এনে আপনি তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলেন। এটা ছিল রাজনৈতিক উদ্দেশ্যে একটা জুডিশিয়াল কিলিং আপনাকে করলেন। আমি এগুলো আজকে বলতাম না, দুঃখ পাই ৫৪ বছর পরে শেখ মুজিবুর রহমান কর্তৃক মীমাংসিত ব্যাপারের পরে আজকে আবার নতুন করে আপনি জাতিকে বিভক্ত করার জন্য। ভাই, আমাদের অনেক পরে মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেরা স্বাধীন হয়েছে। সবসময় রাজনৈতিক প্রশ্নে অনেক বিভক্তি থাকতে পারে, পক্ষে বিপক্ষে। স্বাধীনতার পরে সবাই কিন্তু একসাথে মিলেমিশে দেশ গড়ে। কিন্তু আমরা ৫৪ বছর পরেও শুধুমাত্র দলীয় হিরো স্বার্থে আমরা মীমাংসিত বিষয়গুলোকে টেনে এনে ক্ষত সৃষ্টি করে জাতির মধ্যে বিভক্তি এবং অনৈক্য তৈরি করার চেষ্টা করছি। এই জাতিকে গড়া যাবে না। এই জন্য আমরা বলি, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন নমুনা আমরা দুনিয়াকে দেখিয়েছি, আসুন সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এই দেশটা আর একবার গড়ার জন্য পরিশ্রম করি, প্রচেষ্টা চালাই। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের সকল রাজনৈতিক দলের কাছে আমার আকুল আবেদন থাকবে, আসুন নিজেদের এই বিভেদ বিতর্ক টানার দরকার নাই। আপনি যখন দাঁড়িয়ে এই পুরানো ইস্যু নিয়ে কথা বলবেন জামাত ইসলামের বিরুদ্ধে, আয়নায় দাঁড়িয়ে আপনি আপনার রাজনৈতিক ইতিহাসটা একটু দেখবেন। আপনার মুরব্বীরা কি বলে গেছেন? তারা জোট করার সময়, রাজনীতির সময়, ভোটের সময়, সরকার গঠনের সাহায্যের সময়, রাষ্ট্রপতি নির্বাচনের সময়, আন্দোলনে একসাথে হাতে হাত ধরে গুলির মুখে জীবন দিয়ে যখন লড়াই করেছেন, তখন এইসব পুরনো কথা মনে ছিল না? এই কথাগুলো আয়নায় দাঁড়িয়ে একটু ভাববেন। আমরা সব রাজনৈতিক নেতারা বক্তৃতা করার সময় একটা নীতিগত কথা বলে থাকি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, বলি না? এই কথাটা বলার সময় আমরা বলি, কিন্তু কার্যত দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়, কথা কাজে কিন্তু সেটাই এখন অনেকেই দেখাচ্ছেন। একথা কেন বলেন?
আমি বলবো হ্যাঁ, দল ভিন্ন হলে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু জাতির ন্যাশনাল কিছু কমন ইস্যু তো আছে। আমার স্বাধীনতা, আমার অখণ্ডতা, আমার আধিপত্যবাদ বিরোধী চেতনা, দুর্নীতিমুক্ত সমাজ, সততা, ন্যায়নিষ্ঠবাদ, সাম্য, সামাজিক সুবিচার, ন্যায় নীতির উপর রাষ্ট্র প্রতিষ্ঠা, এ ব্যাপারে তো কোনো দলের মধ্যে দ্বিমত নাই। আমরা এই জায়গায় এক থাকি। চট করে কিছুদিন পর, যতদিন, ওই যে আমি আবার বলেছি, যতদিন আমি আপনার সঙ্গে থাকি তখন আমি আপনার সঙ্গী, যেই থাকি না সেই জঙ্গি। এই স্লোগানটা ভুলে যান। এখন আর এই 54 বছর পরে এই নতুন নিউ জেনারেশন আপনার এই ভাঙা রেকর্ড বাজালে এই গান আর এই জাতি শোনে না। এটা মানুষ আর খায় না। ওরাই তো দেখেছে 91, ওরা 2001 দেখেছে, ওরা দেখেছে। এগুলো পুরনো গান আর মানুষ শুনতে চায় না। ওই গাজী কালু, চম্পাবতী, সিরাজউদ্দৌলার গানের রেকর্ড শুনতাম ছোটবেলায়। এখন ওই গান বাজালে কি নতুন প্রজন্ম শোনে? এখন নতুন গান বাজান, ওই পুরনো গান আর এই জাতি শুনতে চায় না। এ কথাগুলো বলতে আমার দুঃখ লাগছে। কোনো ইস্যু যেন উস্কে না দিই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যিনি বক্তৃতা করবেন তিনি তার প্রিভিয়াসটা নিয়ে ভাববেন। আমি, আমার পরিবার, কাদের সাথে আমার বন্ধুত্ব, কাদের সাথে রাজনীতি করেছি, তখন কি ব্যাখ্যা দিয়েছি, এখন আবার আরেকটা কি ব্যাখ্যা দিই। এগুলো তো সব আওয়ামী চরিত্র। আওয়ামী লীগের লোকেরা এইসব ইস্যু টেনে এনে আলেম ওলামা, হাজার হাজার লোককে কারাগারে ঢুকিয়েছে। আলেম ওলামা, পীর, মাশায়েখ সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দিয়েছে, জঙ্গি বলেছে, মুক্তিযুদ্ধের ইস্যু টেনে এনেছে। যখনই ভারতীয় আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলি, বলে এরা জঙ্গিবাদ। সেজন্যই তো এই যে তুলসী গ্যাবার্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ইন্টেলিজেন্সের চিফ, ইন্ডিয়া এসে কথা বললেন আর ভারতীয় গণমাধ্যম ফলো করলো। সংখ্যালঘুরা তাদের ভাষায় নিরাপদ নয়, একটা ট্রাম্প কার্ড চালায় দিয়ে দেশকে অস্থির করার চেষ্টা করলেন।